আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান কি পাল্টাবে, কোন পথে দ্বিপাক্ষীয় সম্পর্ক। প্রিয় দর্শক, ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকদের উপর নির্ভর করে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের অপেক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্যদিকে এখনও সরকার গঠনের আশা ছাড়েনি ফিনিক্স পাখির মতো খাদের কিনারা থেকে ফিরে আসা ভারতের প্রাচীনতম দল কংগ্রেস। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন, সঙ্গেই থাকুন। এবারে জানাবো পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে ছোট থেকে লালন পালন করে সরকার বড় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো আত্মবিশ্বাস ফেরাতে মধ্যবর্তী নির্বাচনের আশ্বাস বিএনপির। এদিকে নরসিংদীর সাবেক এমপি কামাল হায়দারের দাফন। নরসিংদী আসনের সাবেক সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর ৩টায় নিজ গ্রামে নরসিংদীর শিবপুর বৈলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এবারে থাকছে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন। প্রস্তাবিত 2024-25 অর্থবছরের বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন হয়। এ বাজেটের প্রতিপাদ্য সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজার সংঘাতে 645 ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ 39 বছর বয়সী এক সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে অ্যালন ব্রিগেডের ব্যাটালিয়ন 5030 এর একজন স্টাফ সার্জেন্ট নিহত হয়েছে। খবর আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশ ইস্যুতে অবস্থান পাল্টাবে ভারত, কোন পথে দ্বিপাক্ষীয় সম্পর্ক। ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকদের উপর ভর করে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের অপেক্ষায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে এখনও সরকার গঠনের আশা ছাড়েনি ফিনিক্স পাখির মতো খাদের কিনারায় থেকে ফিরে আসা ভারতের প্রাচীনতম দল কংগ্রেস। সব ধরনের বুথ ফেরত জরিপ এবং মোদি ম্যাজিক মিথ্যা প্রমাণ করে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 232টি আসন। আর তাই যে কোনো মূল্যে এনডিএ জোট শরিকদের মধ্য থেকে কাউকে নিজেদের ডেরায় এনে সরকার গঠনের প্রচেষ্টায় বুথ হয়ে আছে তারাও। তবে শেষ পর্যন্ত যারাই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশ ভারত সম্পর্কে খুব একটা পরিবর্তন আসবে না বলেই মত বিশ্লেষকদের। গত এক দশকে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। দুদেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হয়েছে হৃদ্যতাপূর্ণভাবেই। তবে অমীমাংসিত কোনো বিষয় যে নেই এমনটাও নয়। বিশেষ করে গঙ্গা ও তিস্তার পানির বন্টন চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধ নিয়ে দুদেশের সম্পর্ক অনেকদিন ধরেই কিছুটা টানাপোড়েন চলছে। অন্যদিকে কংগ্রেসের সঙ্গেও আওয়ামী লীগের বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে তারাও যদি সরকারে আসে, বাংলাদেশের ইস্যুতে ভারতের অবস্থানের তেমন একটা পরিবর্তন হবার সুযোগ নেই বলে মত বিশ্লেষকদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে ভারত দ্বিপাক্ষীয় সম্পর্ক এখন যে পর্যায়ে রয়েছে, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আর তাই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও বাংলাদেশের জন্য তেমন কোনো সমস্যা হবে না বলেও মনে করছেন তারা। গেল কয়েক দশকে ইতিহাস বলে, যারাই ক্ষমতায় আসবে তারাই চাইবে দুদেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে। তবে এই মুহূর্তে ভারত নিয়ে বাংলাদেশের একটি চাওয়া, তা হলো একটি স্থিতিশীল সরকার। কেননা দেশটির ইতিহাস ঘাটলে দেখা যায়, অতীতে জোট সরকারগুলোর অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। সেখানে জোটের উপর ভর করে বিজেপি ক্ষমতা এলেও শরিকদের সঙ্গে মানিয়ে নিতে প্রধানমন্ত্রী মোদি কতদিন তার সরকার টিকিয়ে রাখতে পারবেন, সেটি এখন দেখার বিষয়। সন্তানের মতো বেনজিরকে লালন পালন করে বড় করেছে সরকার রিজভী। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে ছোট থেকে লালন পালন করে সরকার বড় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে বেনজিরের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে তার কোনো নিষেধাজ্ঞা নেই। বাবা মা সন্তানকে লালন পালন করে ছোট থেকে বড় করে, ঠিক তেমনিভাবে সরকার বেনজিরকে লালন পালন করে বড় করেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সারা বাংলাদেশে মানুষের জমি বাড়িঘর আত্মসাৎ করে বেনজির ঢাকা শহরে ফ্ল্যাট কিনে
স্ত্রী মেয়েদের নামে ফ্ল্যাট কিনেছেন, কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করেছেন, রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, সমস্ত অপকর্ম করিয়েছেন। রিজভী আরও বলেন, বেনজিরদের দিয়ে সরকার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শ্রমিক থেকে শুরু করে পেশাজীবী কতজনকে যে অপহরণ করেছে, বিচার বহির্ভূত হত্যা করিয়েছে তার হিসাব নেই। আজিজ এবং বেনজিরদের খবর পড়ে মানুষ বিস্মিত। আমরা তো মাত্র অল্প জানি, ভেতরে আরো কত কি আছে। গুণী মানুষেরা এখন কারাগারে লোহার খাঁচায় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ডক্টর ইউনুস বলছেন আমি আধা ঘন্টার মতো লোহার খাঁচায় ছিলাম, আর দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ। আজকে ইউনুসরা সম্মানিত নন, এখন সম্মানিত কে? বেনজির আজিজ সম্মানিত। কি ব্যাকগ্রাউন্ড এগুলো বলার মতো নয়। রিজভী বলেন, মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগের যে স্বাধীনতা সেটি এখন নেই, বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। সেটি না হলে যশোরের নোয়াপাড়ায় আফরোজা বেগমকে পুলিশ ধরে নিয়ে গিয়ে ফ্যানের সঙ্গে টাঙিয়ে টর্চার করে মেরে ফেলল। সে নাকি মাদকের ব্যবসা করে ইয়াবা পেয়েছে, তাকে টর্চার করে মেরে ফেলা হলো। এটার কারণ হচ্ছে দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের কাছে মানুষের আশ্রয় নেই। আত্মবিশ্বাস ফেরাতে মধ্যবর্তী নির্বাচনের আশ্বাস বিএনপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে বড় ধরনের কোনো আন্দোলনে যেতে পারেনি। হাতে গোনা ছোট সমাবেশ সবার মধ্যেই সীমাবদ্ধ ছিল দলটি। নির্বাচনের আগে ও পরের কর্মসূচিগুলোতে বেশ পার্থক্য দেখা গেছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মনে আগের মতো উচ্ছ্বাস বা আত্মবিশ্বাস নেই, উপস্থিতিও কমেছে। এরই মধ্যে চলমান উপজেলা নির্বাচন বয়কট করেছে দলটি। তবে বহু জায়গায় নেতারা কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করেছেন। ২ শতাধিক বহিষ্কারের পরও তৃণমূল নেতাদের ধরে রাখা যাচ্ছে না। এমন বাস্তবতায় মাঠ পর্যায়ে তৃণমূল নেতা কর্মীদের মধ্যবর্তী নির্বাচনের আশ্বাস দিচ্ছে বিএনপি। এমন আশ্বাসকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন একটি রাজনৈতিক কৌশল হিসেবে। তৃণমূল মাঠ পর্যায়ের বিভিন্ন সারি নেতাকর্মীরা বলছেন, কেন্দ্র থেকে তাদের বলা হচ্ছে সামনে বাজেট, সরকারের অর্থনৈতিক গভীর সংকট চলছে, নিকট ভবিষ্যতে তাদের অবস্থান কঠিন হবে, দেশীয় এবং আন্তর্জাতিক চাপে সরকার বাধ্য হবে মধ্যবর্তী নির্বাচন দিতে। যদি কেউ কেউ এমন আশ্বাসকে বেশি গুরুত্ব না দিয়ে নিজেদের সাংগঠনিক অবস্থান মজবুত করার পক্ষে কথা বলেছেন। বিদেশিদের দু একটি বিভিন্ন পদক্ষেপে বড় আশা দেখে লাভ নেই, নিজেদের শক্তিতে লড়াই করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট সৈয়দ বোরহান কবির বলেন, মানুষের মতো রাজনৈতিক দলগুলো অনেক সময় টিকে থাকার কৌশল অবলম্বন করে। ১৭ বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে, শুধু সঠিক নেতৃত্বের অভাবে সফল হতে পারছে না জনপ্রিয় এই দলটি। নানা কারণে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। গত ২৮ অক্টোবরের আগে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল, সম্প্রতি তাতে ভাটা পড়েছে। ইদানিং কর্মসূচিগুলোতেও আগের মতো নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায় না। এতেই প্রতিমান হচ্ছে কর্মীদের বিবর্ণ চিত্র। এমন বাস্তবতা নেতারা কৌশল হিসেবে মধ্যবর্তী নির্বাচনের আশ্বাস দিচ্ছেন। এটা নেতাকর্মীদের সান্ত্বনা ছাড়া কোনো মৌলিকতা নেই বলে আমার মনে হয়। নরসিংদীর সাবেক এমপি কামাল হায়দারের দাফন। নরসিংদীর আসনের সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে ঢাকায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। বুধবার দুপুর ৩টায় নিজ গ্রাম নরসিংদীর শিবপুর বৈলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের পর জানাজা শেষে তাকে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়। স্থানীয় রাজনীতিবিদ, সুশীল সমাজের মানুষসহ সর্বস্তরের মানুষ সাবেক এই এমপির জন্য জানাজায় অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্মৃতিশক্তি হারিয়েছিলেন সাবেক এমপি কামাল হায়দার। সাবেক নেতা নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে শিবপুর থেকে এমপি নির্বাচিত হন। তার বাবার নাম মরহুম ইদ্রিস আলী মাস্টার। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের উপস্থিত ছিলেন শিবপুরের সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল। গাজায় সংঘাতে এখন পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সর্বশেষ ৩৯ বছর বয়সী এক সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে অ্যালন ব্রিগেডের ব্যাটালিয়ন ৫০৩০-এর একজন স্টাফ সার্জেন্ট নিহত হয়েছে। খবর আল জাজিরার। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সেনা সদস্য ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হারফেইজ শহরে হিজবুল্লাহ ড্রোন হামলায় নিহত হয়েছে। হারফেইজ শহরটি লেবানন সীমান্তের কাছে অবস্থিত। হামলায় আরও এক সেনা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের ৬৪৫ জন সেনা নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩৬,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে প্রায় ৮ মাস ধরে চলা সংঘাতে ৩৬,০০০
586 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 83,074 জন। গাজার সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এভাবে সংঘাত চলতে থাকলে আরও কয়েক হাজার নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাবেন।